আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা যে ক্লাসগুলো দেওয়ার কথা ছিল সেই বিজিএস ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে আমি সাইফুল ইসলাম রাসেল স্যার পড়াবো বিজিএস চ্যাপ্টার 2, যেটা অনেকেরই বার্ষিক পরীক্ষার সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ। সো অধ্যায় 2তে দেখো, আমাদের অধ্যায়টার নাম হলো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তো এটা একটা ইতিহাস নির্ভর একটা ক্লাস। তো তোমরা জানো যে ইতিহাস যে চ্যাপ্টারটা আছে, এই পার্টগুলো সাধারণত বেশি মুখস্থ নির্ভর। তোমাদেরকে একটু বেশি মুখস্থ করতে হবে বই থেকে। তো বইটার দিকে ফোকাস করলে আশা করা যায় এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে মূলত তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে, কোথা থেকে কোশ্চেন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা এমসিকিউ এবং সিকিউ কোশ্চেন এবং একসাথে শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব। তো আশা করা যায় ক্লাসটা থেকে তোমরা অনেক উপকৃত হবে। তো আসো সবাই আমরা ক্লাসটা করি একসাথে। তো আসো প্রথমেই আমরা বইতে চলে যাই। আমাদের বইতে কি আছে দেখো, আমাদের বইতে এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার নাম হলো ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এই যে বইটা দেখছো, বইয়ের কত নম্বর পেজে আছে দেখো, এটা পেজ নম্বর আছে আচ্ছা আগের পেজটা দেখি, এই পেজে নম্বরটা দেয়া নাই। আগের পেজে যদি আমরা দেখি, এটা আছে 13 নম্বর পেজে, ঠিক আছে? 13 নম্বর পেজে এই অধ্যায়টা স্টার্ট হয়েছে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো দেখো, শুরুতেই আমি একটু চেক করে নিই যে আমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই যে অধ্যায়টা, যেটা আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তো এইখানে দেখো ঔপনিবেশিক যুগ কোনটা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট যে ঔপনিবেশিক যুগ বলতে আমরা কি বুঝি। ঔপনিবেশিক যুগ বলতে আমরা বুঝি, বা ঔপনিবেশিক বলতে আমরা কি বুঝি, যারা উপনিবেশ স্থাপন করে তাদের শাসন আমলটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলে থাকি। তো আমাদের বাংলাদেশে অনেক বিদেশি রাজত্ব, মানে যারা আমাদের দেশের না, তারা আমাদের দেশে এসে শাসন করতে চেয়েছে বা করেছে। তো বিশেষ করে আমরা ইংরেজ শাসন আমল, যেটা 1757 থেকে 1947 সাল পর্যন্ত স্থায়ী ছিল, সেই ইংরেজ শাসন আমলকে আমরা ঔপনিবেশিক যুগ বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো শুরুতেই বলা আছে কি দেখো, ইংরেজ শাসন আমল, যেটা প্রায় 190 বছর, বা যেটাকে সংক্ষেপে প্রায় 200 বছর বলা হয়। তো এই যে 190 বছর তারা আমাদের দেশে শাসন চালিয়েছে, 190 বছর, তাহলে এই যে তাদের শাসন আমলটাকে বলা হয় ঔপনিবেশিক যুগ। এখন দেখো, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বলতে আমরা কি বুঝি? প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, তাহলে এখানে দেখো প্রত্ন শব্দের অর্থ কি? প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো। ঠিক আছে, কোনো কিছু ওল্ড হয়ে গেলে সেটাকে প্রত্ন বলা হয়, পুরানো। আবার দেখো তাত্ত্বিক অর্থ কি? তত্ত্ব, এটা আসছে তত্ত্ব থেকে। তত্ত্ব শব্দের অর্থ হলো বিজ্ঞান। তাহলে পুরনো বিষয় সম্পর্কে পড়াশোনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, সেটাকে প্রত্নতত্ত্ব বলা হয়। ঠিক আছে, তো আমাদের দেশের ইতিহাসটা কতটা ঐতিহ্যপূর্ণ সেটা আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য নিয়ে পড়াশোনা করতে হবে, বা সেগুলো আমাদের দর্শন করতে হবে। তো এই বিষয়টাই এখানে তাই বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো শুরুতে বলা হয়েছে যে বাংলাদেশে প্রায় 200 বছরের যে ইংরেজ শাসন আমল আছে, এটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলে থাকি। তো এখানে কি আছে? এখানে তুমি অনেক ধরনের মন্দির দেখতে পাবা, মসজিদ দেখতে পাবা, জমিদার বাড়ি দেখতে পাবা, বা আবাসিক ভবন দেখতে পাবা, অফিস আদালত, রেল স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, এই স্থাপত্যগুলো আমরা দেখতে পাবো। এবং এই স্থাপত্যের মধ্যে দেখো এখানে বলাই হয়েছে, এই প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো। এই পুরানো শব্দটা তোমরা দাগিয়ে রাখো এর মধ্যে। প্রত্নতত্ত্ব বলতে কি বোঝানো হয়? প্রত্নতত্ত্ব বা প্রত্ন সম্পদ, এখানে দেখো সম্পদের কথা বলা হয়েছে, মানে পুরনো সম্পদ, পুরনো স্থাপত্য, পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, এইগুলোকে আমরা বলি প্রত্ন সম্পদ। এই সম্পদ দিয়ে যখন আমরা পড়াশোনা করব, সেটাকে আমরা বলি প্রত্নতত্ত্ব। ঠিক আছে, তো এখন দেখো আমরা কেন এই অতীত নিয়ে এত পড়াশোনা করব। তাহলে আমরা যখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়বো, তখন অতীতের আমাদের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং আমাদের কি কি সংস্কৃতি ছিল, এটা আমরা জানতে পারবো।
তোমরা কি জানো যে আমরা কেন অতীত পড়ি? ইতিহাস কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? কারণ ইতিহাসের মাধ্যমে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তাহলে ইতিহাস তুমি যত ভালো জানবা, তুমি ভবিষ্যৎটাকে তত ভালো প্রেডিক্ট করতে পারবা। এই জন্য আমাদের ইতিহাস জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভবিষ্যৎ কেমন হবে তাহলে। ওকে, সো এখন দেখো আমরা প্রথমে কি পড়বো। এই অধ্যায়ের প্রথমে কি আছে? এই অধ্যায়ের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহর, মানে ঢাকা প্রায় 400 বছর আগের শহর। হ্যাঁ, প্রায় 400 বছর আগের শহর কিন্তু ঢাকা। 1610 সালে ঢাকা স্থাপিত হয়েছিল সুবাদার ইসলাম শাহের মাধ্যমে, তাই না? তাহলে দেখো ঢাকা শহরের অনেক প্রত্ন নিদর্শন রয়েছে। ঢাকা শহর, যেহেতু ঢাকার ইতিহাস প্রায় 400 বছরের ইতিহাস, ঠিক আছে? প্রায় 400 বছরের ইতিহাস ঢাকা শহর, প্রায় 400 বছরের ইতিহাস, ঠিক আছে? তো দেখো এই যে উপনিবেশিক যুগে ঢাকা শহরের মধ্যে কি আছে, তোমরা বিশেষ করে পুরান ঢাকায় তোমরা থাকো যারা বা ঘুরতে যাও, সেখানে অনেক ধরনের খাবার আছে না, জনপ্রিয় খাবার, বিশেষ করে মোগলাই বা বিরিয়ানি বা এই ধরনের কাবাব। এই খাবারগুলো খেতে গেলে তখন দেখবা সেখানকার বিল্ডিং গুলো কতটা পুরনো এবং অনেক পুরনো পুরনো মসজিদ আছে, মন্দির আছে। তাহলে দেখো ঢাকা শহরের মধ্যে স্থাপত্যের মধ্যে মসজিদ, মন্দির এবং গির্জা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এইখানে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মসজিদগুলো কোন রীতিতে তৈরি হয়েছে। তাহলে দেখো ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি হয়েছে, মোগল আমলে, কারণ ঢাকা শহরটা মোগল আমলে স্থাপন করা হয়েছিল। তো এই জন্য পুরান ঢাকার যতগুলো তোমার ভবন রয়েছে বা স্থাপত্য রয়েছে সেগুলোতে মোগল স্থাপত্য রীতি, মানে যে বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় এগুলো মোগল আমলে তৈরি হয়েছিল। যেমন আমরা যদি তাজমহল দেখি বা তোমার এই যে দেখো ইন্ডিয়া গেট দেখি, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো মোগল আমলে তৈরি। এগুলোতে একটু গম্বুজ থাকবে, দরজাগুলো বড় বড় থাকবে, এক পাশে সিঁড়ি থাকবে। এই স্থাপত্য রীতিটাকে বলা হয় মোগল স্থাপত্য রীতি। তাহলে ঢাকার মসজিদগুলোতে মোগল স্থাপত্য রীতি দেখা যায় এবং এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও রয়েছে। কারণ পরবর্তীতে যখন তোমার ইংরেজরা উপনিবেশ স্থাপন করলো তখন তারা ইউরোপীয় রীতি যোগ করলো তাদের স্থাপত্য শিল্পে। তো 19 শতকের তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদ হলো লালবাগ। এখন 19 শতক কোনটা, 19 শতক কোনটা মনে রাখবা। 19 শতক বলতে বোঝায় 1800 থেকে 1800 থেকে দেখো বা 1801 থেকে 1900 পর্যন্ত এই শতকটাকে আমরা 19 শতক বলে থাকি, ঠিক আছে? 1801 থেকে 1900 পর্যন্ত এই সময়টাকে আমরা 19 শতক বলে থাকি। তো 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দৌরি মসজিদ, কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ। তো এদের নির্মাণ কলা এবং বিচিত্র কারুকাজ খুবই চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক মানে দেখতে খুবই সুন্দর। এছাড়া দেখো নারিন্দার চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পে চমৎকার নিদর্শন। তো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজ আমলে একটা নতুন করে আবার নির্মাণ করা হয়। তাহলে এগুলোতে কিছুটা তো আমাদের ঔপনিবেশিক যুগের ছাপ রয়েছে। এবং ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির এটা আগে তৈরি হয়েছে, এগুলো প্রায় মুঘল আমলে বা তারও আগে তৈরি হয়েছে। সো এই জন্য এগুলোকে আমরা ঔপনিবেশিক বলি না, কিন্তু তারপরে তারা আবার নতুন করে এগুলো নির্মাণ করেছে, ঠিক আছে? তাহলে এগুলো হলো ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। তো তারপরে যদি আমরা এগিয়ে যাই, পরের পার্টে কি আছে দেখো। 18-19 শতকে ঢাকায় তৈরি হয় কয়েকটি গির্জা, ঠিক আছে? 18 বা 19 শতকে। তো এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আরমানি টোলায়, দেখো আর্মেনিয়ান গির্জা, এই যে এটা হলো সবচেয়ে পুরাতন গির্জা, ঢাকা শহরের সবচেয়ে পুরাতন গির্জা, ঠিক আছে? যেটা আরমানি টোলায়, পুরান ঢাকার আরমানি টোলায় 1781 সালে নির্মিত হয়, 1781 সালে নির্মিত হয়, ঠিক আছে? তাহলে দেখো 1781 সাল, এই জন্য এটা 18 শতক, এই জন্য এটা 18 শতক বলা হয়েছে, 18-19 শতক বলা হয়েছিল না, কারণ এটা 1781 সালে নির্মিত হয়েছিল, ঠিক আছে? এছাড়া দেখো সদরঘাট এলাকায় এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো বাহাদুর শাহ পার্ক অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে, বাহাদুর শাহ পার্ক
এইটার ইতিহাস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে 3 স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তো 19 শতকের মাঝামাঝি সময় ঢাকার নবাব আব্দুল গনি, ঢাকার নবাব আব্দুল গনি এই পার্কটা তৈরি করছে। এই পার্কটা তৈরি করছে কে? ঢাকার নবাব আব্দুল গনি। এবং তৎকালীন সময়ে তিনি কি করছিল, ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে তিনি এই পার্কটার নাম দিয়েছিল ভিক্টোরিয়া পার্ক। তাহলে প্রথমে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এখন ঘটনা হলো, সে যেই জায়গায় পার্কটা মানে তৈরি করেছিল সেইখানে একটা সময়ে একটা ময়দান ছিল, মানে খোলা মাঠ ছিল, যেটার নাম ছিল আন্টাঘর ময়দান। দেখো, এর আগে এই জায়গাটার নাম ছিল আন্টাঘর ময়দান। এইটার একটা ইতিহাস আছে, এইটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো এইরকম, তোমার 1857 সালে, মানে 1757 সালে যখন ইংরেজরা এই দেশটাকে দখল করে নেয়, তার ঠিক 100 বছর পর, তার 100 বছর পর, 1757 এর 100 বছর পর ভারতীয় উপমহাদেশে সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ বা সিপাহী বিপ্লব। এই সিপাহী বিদ্রোহ ছিল, ইংরেজ যে সেনাবাহিনী ছিল সেইখানে ভারতীয় যারা সেনা ছিল তারা ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করেছিল। তো এখানে কি হয়েছিল, এই বিদ্রোহে পরবর্তীতে তারা জয়লাভ করতে পারেনি, অবশ্য তারা পরাজিত হয়েছিল। তো যারা পরাজিত হয়েছিল, মানে এই সৈনিকদেরকে পরবর্তীতে এই যে তোমার ইংরেজরা তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল এবং ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখছিল এই জায়গাটাতে আন্টাঘর ময়দানে। বুঝতে পারছো? এই দেখো, বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকা ইংরেজদের হাতে বন্দী হন তাদেরকে ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। তাহলে ঘটনাটা বোঝা গেছে। ঠিক এর 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটা স্মৃতিস্তম্ভ নির্মিত হয় এবং এটার নাম রাখা হয় বর্তমানে যেই নামে আছে বাহাদুর শাহ পার্ক। তাহলে প্রথমের নাম কি ছিল? প্রথমের নাম ছিল আন্টাঘর ময়দান। একদম শুরুতে এই জায়গাটা ছিল আন্টাঘর ময়দান নামে শুরুতে। ঠিক আছে, পরবর্তীতে এই জায়গাটাতে ভিক্টোরিয়া পার্ক স্থাপন করা হয়। এই জায়গাটাতে পার্ক স্থাপন করা হয় এবং তার নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক। বুঝে গেছে? এটা 19 শতকের মাঝামাঝি, মানে একদম ডেটটা বলা হয় নাই। পরবর্তীতে 1957 সালে এই জায়গাটার নাম হয় বাহাদুর শাহ পার্ক, যেটা এখনো এই নামেই পরিচিত, বাহাদুর শাহ পার্ক নামেই পরিচিত। তাহলে দেখো, এই ইতিহাসটা আমরা এখানে খুব সহজে জেনে রাখলাম। এখন বাহাদুর শাহ পার্ক কেন রাখছে? কারণ শেষ মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর, তার নাম অনুসারে। এইবার দেখো, এর পরের পার্টটা যদি আমরা যাই, আরেকটা প্রাচীন স্থাপত্যকৃতি, যেটা হলো বুড়িগঙ্গা নদীর তীরে। তোমরা অনেকেই ঘুরতে গেছো, দেখো বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ হলো আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলও কিন্তু নবাব আব্দুল গনি স্থাপন করছে। এটা সে স্থাপন করছে, কে? নবাব আব্দুল গনি। এবং তার ছেলের নাম ছিল, তার ছেলের নাম ছিল খাজা আহসান উল্লাহ, তার পুত্র, হ্যাঁ, খাজা আহসান উল্লাহ। তো এই যে আহসানুল্লাহ এর নামে যে মঞ্জিলটা তৈরি করা হয়েছে সেটার নাম হলো আহসান মঞ্জিল। ঠিক আছে, তো এই আহসান মঞ্জিলটা কোথায় অবস্থিত? আহসান মঞ্জিল অবস্থিত হলো তোমার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাশে। ওকে, এছাড়া দেখো, আরেকটা ঢাকার বিখ্যাত হাউস হলো রূপলাল হাউস এবং রোজ গার্ডেন। এটাও খুবই চমৎকার স্থাপত্য শিল্প। এবং যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ঠিক আছে, তো একটা দেখো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না কিন্তু একটা ফলস পরিচয় দিতে চায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো তারা তাদের হল হিসাবে ঘোষণা দেয় যে কার্জন হলের স্টুডেন্ট। আসলে কার্জন হলে কিন্তু কোনো স্টুডেন্ট, মানে এটা কোনো হল না, এটা জাস্ট একটা পরীক্ষার হল। এখানে কোনো স্টুডেন্টরা আবাসিক থাকে না। বুঝতে পারছো? তো এই বিষয়টা তোমরা জেনে রাখবা। তো এই যে কার্জন হল, এটা দেখো কি হয়েছে, ঢাকায় যতগুলো অফিস ছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই কার্জন হল। ঠিক আছে, ইংরেজ আমলে এটা তৈরি হয়েছিল এবং
বর্তমানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। তাহলে এখন যদি তোমার একটা প্রশ্ন আসে এরকম যে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর কে, তখন তুমি বলবে এই ভবনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল, এই যে কার্জন হল। বোঝা গেছে? এছাড়া দেখো পুরনো হাইকোর্ট ভবন, এটাও একটা প্রাচীন একটা বিষয়। এবং আরেকটা বিষয় দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, যেটাকে বলা হয় টিএসসি, তুমি অনেকেই নাম শুনে থাকবা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মানে টিচার্স স্টুডেন্ট সেন্টার, ছাত্র শিক্ষক কেন্দ্র। এইটার চত্বরে একটা গ্রিক সমাধিসৌধ আছে, ছোট্ট একটা সমাধিসৌধ আছে, এটা আমি অনেক দিন পরে খেয়াল করছি, বুঝছো, এই বই পড়ার পরে। তো সেটা 1915 সালে নির্মিত হয়েছে। ছোট্ট একটা সমাধিসৌধ মানে কি কবরস্থানের মতো আর কি। তো সেইখানে বর্গাকার এবং সমতল ছাদযুক্ত স্থাপত্য রীতিতে প্রাচীন গ্রিসের ডোরিক রীতি অনুসৃত হয়েছে। তো ডোরিক রীতি হলো গ্রিসের এক ধরনের নির্মাণ শিল্প, সেটাকে বলা হয় ডোরিক রীতি। তো এইখান থেকে একটা শর্ট কোশ্চেন বা একটা জ্ঞানমূলক বা এমসিকিউ কোশ্চেন আসতেই পারে যে কোন স্থাপত্য শিল্পে ডোরিক রীতি অনুসৃত হয়েছে, তখন তোমরা বলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের অবস্থিত গ্রিক সমাধিসৌধটি, ঠিক আছে, যেটা 1915 সালে নির্মিত হয়েছিল। তো এখানে মোটামুটি আমরা এই বিষয়গুলো দেখতে পেলাম। এরপরে আসো আমি একটু আগাই, কি আছে দেখো। এরপরে এখানে আছে ঢাকার বাইরে কি কি প্রত্নতত্ত্ব নিদর্শন আছে, ঢাকার বাইরে। সো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হলো সোনারগাঁও। এই সোনারগাঁও থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বুঝছো। তো সোনারগাঁও হলো সুলতানি আমলের বাংলা রাজধানী ছিল। সুলতানি আমলে যখন ঈসা খা মুসা খা মানে 12 ভূঁইয়াদের ইতিহাস তোমরা পড়ছো না, তো 13তম ভূঁইয়া তো আমি, বুঝছো, রাসেল খা। তো আমার রাজধানী ছিল এই সোনারগাঁও। তো পরবর্তীকালে মোগল যুগে মানে যখন মোগলরা এই ঢাকাকে বাংলাকে অধিকার করে নেয়, তখন এর গুরুত্বটা কিছুটা কমে যায়, কিন্তু তখন এটা খুবই বিখ্যাত ছিল মসলিন শাড়ি উৎপাদন করার জন্য। তোমরা মসলিন শাড়ির কথা শুনে থাকবে, মসলিন শাড়ি হলো খুবই বিখ্যাত একটা শিল্প ছিল, যেটা শাড়ি মানে খুবই উচ্চ বংশের মেয়েরা এই শাড়িটা পরতো, এবং এটা সারা পৃথিবীতে এটার খুবই সমাদৃত ছিল আর কি। কিন্তু পরবর্তীতে ইংরেজরা এই আমাদের শিল্পটাকে ধ্বংস করে ফেলে। তো যাই হোক, তো এটার উৎপাদন মানে কেন্দ্রটা ছিল সোনারগাঁওতে, এবং ব্যবসা কেন্দ্র হিসাবে খুবই প্রচলন ছিল, হ্যাঁ, উৎপাদন ও ব্যবসা কেন্দ্র, যেহেতু এটা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। তো তারপরে আবার 19 শতকে ধনী ব্যবসায়ীরা অনেকে এই জায়গায় বসবাস করছে, তো সেখানে তারা সোনারগাঁয়ে পানাম নামের একটা এলাকা, পানাম নগর বলা হয়, পানাম নগর, পানাম মানে এটা এটা তোমরা অনেকে ঘুরতে গেছো, পানাম নগর, ঠিক আছে। তো এই পানামনগর এলাকায় তারা বসবাস করার সৃষ্টি করে, তখন তারা সেখানে অনেক ঘর বাড়ি তৈরি করে। তো এখনো সেখানে প্রায় 52টি ইমারত রয়ে গেছে। এই 52টি ইমারত তোমরা এই পানামনগরে যখন যাবা, আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন আমি কলেজে পড়ি, কলেজের বনভোজনে গিয়েছিলাম এই পানামনগরে। তো যাওয়ার পরে আমি যখন গেলাম মনে হলো কি আমি সমাজ বইয়ের ভিতরে ঢুকে গেছি, সো একদম বইয়ের ছবির মতো, হ্যাঁ। তো এই চওড়া পথের দুপাশে ইমারতগুলো আছে, উত্তর পাশে আছে 31টি এবং দক্ষিণ পাশে আছে 21টি ইমারত। তো এর অনেকগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এগুলো অতভাবে দেখভাল করা হচ্ছে না অত সুন্দরভাবে। আচ্ছা, এরপরে দেখো আহ এখানে এই এলাকার নিরাপত্তার জন্য ওই সময়, হ্যাঁ, যারা পানাম নগরে যারা বসবাস করতো তারা কি করছে, তার চারপাশে চারপাশে পরিখা খনন করেছিল। মানে কি, পরিখা মানে খাল, তারা খাল কেটেছিল, বুঝছো, পরিখা মানে খাল, যাতে সেখানে খুব সহজেই সৈনিকরা প্রবেশ করতে না পারে। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি, খেয়াল করো এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়। তবে এদের নির্মাণকালে মোগল স্থাপত্য রীতিরও কিছুটা প্রভাব রয়েছে, কিছুটা প্রভাব রয়েছে। তাহলে এখানে ইউরোপীয় স্থাপত্য রীতিও রয়েছে এবং কিছুটা মোগল স্থাপত্য রীতিরও প্রভাব রয়েছে, ঠিক আছে। এই পার্টটা আমরা এখানে দেখলাম, এবং পানামের আশেপাশে আরো কিছু চমৎকার ইমারত এখনো রয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো কারা তৈরি করেছিল, স্থানীয় জমিদাররা, ওই সময়কার যে জমিদার যারা ছিল তারা এটা স্থাপন করেছিল। তো এগুলো কি কি দেখো, সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি এবং হাসিময় সেনের বাড়ি। তাহলে দেখো সর্দার বাড়িটা তোমরা সোনারগাঁও জাদুঘরে গেলে দেখতে পারবে, এখন অনেক সুন্দর করা হয়েছে। এই যে সর্দার বাড়ির ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই যে সর্দার বাড়ি, এটা আবার বড় সর্দার বাড়িও বলা হয়। আনন্দমোহন পোদ্দার বাড়ি, পোদ্দার মানে ব্যবসায়ী, যারা ব্যবসায়ী
তাদেরকে পোদ্দার বলা হইতো, ঠিক আছে। আরেকটা হলো হাসিময় সেনের বাড়ি। তাহলে এই বাড়িগুলো সব কোথায়? সব পানামনগরের আশেপাশে সোনারগাঁওতে আছে। এই দেখো সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়ি এখন স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘরে, এবং এই বাড়ি নির্মাণকাল 1901 সালে। তাহলে এই যে সর্দার বাড়ি যেটা তোমরা দেখতে পাবো সোনারগাঁয়ে, সেটা নির্মাণ হয়েছে 1901 সালে, ঠিক আছে। এটাতে এখন সোনারগাঁও লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। এরপরে দেখো এটার বৈশিষ্ট্যটা কি। এখানে দুটি বড় প্রাসাদ রয়েছে এবং একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে, এবং দোতলা বাড়িতে রয়েছে 70টি কক্ষ রয়েছে, এবং রঙিন মোজাইকে নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি, ঠিক আছে। তাহলে এটার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমরা দাগিয়ে নিলাম। এইবার দেখো পরের পার্টে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, সোনারগাঁর বাইরেও বাংলাদেশে নানান জায়গায় জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রাসাদ নিদর্শন রয়েছে। তো এর মধ্যে রয়েছে দেখো ময়মনসিংহের শশী লজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর একটা জায়গা, এবং মুক্তাগাছার জমিদাররা এটা তৈরি করেছিল। এবং মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটির জমিদার বাড়ি, এটা আছে মানিকগঞ্জে বালিয়াটির জমিদার বাড়ি, হ্যাঁ। তারপর দেখো রংপুরের তাজহাট জমিদার বাড়ি, বাংলাদেশের উত্তরবঙ্গে এটা অবস্থিত, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, ঠিক আছে। আর নাটোরে আছে দীঘাপতিয়ার জমিদার নাটোরে সে কি করছে, তার প্রাসাদ আছে। তাহলে নাটোরে কাদের প্রাসাদ আছে? নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রাসাদ, তার চমৎকার স্থাপত্য শিল্পের জন্য খুবই দৃষ্টি আকর্ষণ করেছে সকলে। তো এখন দেখো এই যে নাটোরের যে জমিদার প্রাসাদ, সেটা এখন কি নামে পরিচিত? এখন এটা উত্তরা গণভবন নামে পরিচিত, উত্তরা গণভবন। তো তাজহাট এবং নাটোর দুইটা প্রাসাদই বর্তমানে স্থাপত্যকৃতি নিদর্শন হিসাবে সংরক্ষণ করা হয়েছে। ফেনী জেলায় ছাগলনাইয়ার শমশেরগাজী সুরঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। তো এখানে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি দাগিয়ে ফেলছি আমরা, এই দাগানোটা ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা পরের পার্টে যদি যাই, পরের পার্টে হলো পার্ট 3-তে আমরা দেখতে পাচ্ছি জাদুঘরে কি কি প্রত্নতত্ত্ব সম্পদ রয়েছে। তো বাংলাদেশের পুরাকৃতি থেকে পাওয়া অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। এইসব প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস এবং ঐতিহ্য আমরা ধারণা লাভ করতে পারি, তাই না? জাদুঘর কাকে বলে? যেখানে আমরা গেলে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা পাই, নিদর্শনগুলো দেখতে পাই, সেটাকে আমরা জাদুঘর বলে থাকি, ঠিক আছে। তো এখন দেখো আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘরটা কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত, ঠিক আছে। এই যে বাংলাদেশের জাতীয় জাদুঘর শাহবাগে অবস্থিত। কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে যে মনে করো যে জনাব সানি তার বাচ্চা কাচ্চা নিয়ে শাহবাগে ঘুরতে গেছে, সেখানে গিয়ে তার একটা জাদুঘর ঘুরলো, সেটা কোন জাদুঘর? সেটা জাতীয় জাদুঘর, ঠিক আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে আমরা সারা দেশের প্রত্ন নিদর্শন দেখতে পাই। সেখানে আমরা বিশেষ করে বাংলার নবাব, জমিদার এবং ইংরেজদের শাসনকালের সময়ের কিছু নিদর্শন আমরা দেখতে পাই, ঠিক আছে। দেখো কি কি দেখতে পাই, নবাব, জমিদার ও ইংরেজদের শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ আমরা দেখতে পাই। তো এর মধ্যে আমরা সেখানে দিনাজপুর, বিশেষ করে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য এবং হাতির দাঁতের কারুকাজ দেখতে পাই, হাতির দাঁতে, ঠিক আছে। এবং বলধার জমিদার, হ্যাঁ তোমরা বলধা গার্ডের নাম শুনেছো না? তো বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, হ্যাঁ নামটা কি দেখছো? একদম নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, ওকে। নামের মধ্যে একটা অভিজাত একটা ভাব আছে। তো এই যে বলধার জমিদার ছিল, বলধার জমিদার কে ছিল? যদি এরকম একটা প্রশ্ন আসে তখন বলবা নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। তার সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা রকম কারুকাজ করা ঢাল তলোয়ার সেখানে রয়ে গেছে। এছাড়া নাটোরের দীঘাপতিয়া জমিদারের ব্যবহার করা দ্রব্যও কিন্তু আমরা এখানে দেখতে পাই। দেখো এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতিয়ার জমিদারের ব্যবহার করা দ্রব্য, এটাও আমরা জাতীয় জাদুঘরে গেলে দেখতে পাই। বুঝা গেছে? তাহলে জাতীয় জাদুঘরে কি কি আছে সেটা আমরা খুব ইজিলি এখান থেকে বুঝে ফেললাম। তো এরপরে দেখো কি আছে, তোমরা জাতীয় জাদুঘরে যেয়ে ঘুরে আসতে পারো। কোন আঞ্চলিক জাদুঘর এবং সংলগ্ন, এখন আমরা আঞ্চলিক জাদুঘর গুলো দেখবো সেখানে কি আছে। হ্যাঁ, যেমন দেখো আহসান মঞ্জিল, ঢাকার যে আহসান মঞ্জিল ছিল সেটা এখন একটা জাদুঘর হিসাবে
স্থাপন করা হয়েছে। এবং যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ময়মনসিংহ শহরের জাদুঘর, ময়মনসিংহ জাদুঘর। দেখো ময়মনসিংহের শহরে যে জাদুঘর রয়েছে এই জাদুঘরটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহের জাদুঘর, ঠিক আছে। তো এইখানে সাধারণত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যারা জমিদার ছিল তাদের ব্যবহার করা জিনিসপত্রগুলো এখানে রয়েছে, বিশেষ করে মুক্তাগাছার জমিদারদের। হ্যাঁ, এই যে দেখো মুক্তাগাছার জমিদারদের প্রত্নসম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। তো এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি, কম্পাস, ঘড়ি, অলংকার, এগুলো আমরা বুঝতেই পারছি কি কি আছে। কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি তোমাদেরকে, একটু খেয়াল করো। সরস্বতী ও বিষ্ণু মূর্তি, এই মূর্তিটা কোথায় কোথায় আছে? সরস্বতী ও বিষ্ণু মূর্তি, ঠিক আছে। বা ড্রাগন, ষাঁড় ও হরিণের মাথা, এখানে দেখো এই হরিণের মাথা কোথায় আছে, এইরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। সোফা সেট এবং ইতালিতে তৈরি মূর্তি, এগুলো সবই রয়েছে ময়মনসিংহ জাদুঘরে। ওকে, তো এরপরে দেখো বর্তমানে রংপুরে তাজহাট জমিদার প্রাসাদ একটা জাদুঘর উত্তরবঙ্গ। দেখো উত্তরবঙ্গ বলতেই আমরা এখানে রংপুরে তাজহাট যে জাদুঘর আছে সেটাকে বুঝবো, ঠিক আছে। এই যে দেখো উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শন কোথায় আছে? রংপুরের তাজহাট জমিদারের প্রাসাদে। এটা এখন একটা জাদুঘর হিসাবে রয়েছে। এবং কুষ্টিয়া শিলাইদহ, এটাও ইম্পর্টেন্ট। দেখো কুষ্টিয়া শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো নানা নিদর্শন এবং আলোকচিত্র। তাহলে দেখো আমরা এই অধ্যায়টা খুব সহজেই একটা গ্লান্স আমরা পড়ে ফেললাম যে অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। এখন আমরা কি করব দেখো, এই অধ্যায় যদি আমরা একটু অনুশীলনীর দিকে যাই, অনুশীলনীতে কি আছে যে বাংলাদেশের ঔপনিবেশিক যুগ কোনটা ছিল? বাংলাদেশের ঔপনিবেশিক যুগ ছিল কোনটা দেখো তো, 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই যুগটাকে আমরা ঔপনিবেশিক যুগ বলি বা ইংরেজ শাসন আমল বলে থাকি, তাই না? তো 2 নাম্বার এমসিকিউতে দেখো, এখন এই তোমরা যেটা করো না, মানে অনুশীলনীর প্রশ্নগুলা কম সলভ করো, কিন্তু পরীক্ষা অনুশীলনী থেকেও তো প্রশ্ন আসতে পারে, তাই না? তো এটাকে সবসময় আগে গুরুত্ব দিয়ে আমরা সলভ করব, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি বলছে, সোনারগাঁওয়ের পানাম নগরটা সুলতানি আমলের বাংলার কেন্দ্রস্থল ছিল, তাই না? সুলতানি আমলে অবশ্যই বাংলার কেন্দ্রস্থল ছিল। এবার দেখো তারপরে কি বলছে, ইউরোপীয় স্থাপত্য রীতিতে ইমারত সারিবদ্ধ ছিল এবং চড়া পথের ধারে নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ ছিল। তাহলে সোনারগাঁও, এই যে তিনটা বিষয় আমরা দেখতে পেলাম, তিনটাই সোনারগাঁওতে ছিল। তাহলে এই তিনটাই তার অ্যান্সার হবে। হ্যাঁ, কারণ এটা সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল ছিল এবং স্থাপত্য রীতিতে তৈরি ইমারত যে সারিবদ্ধ ছিল এবং এখানে চড়া ধারে নিরাপত্তার জন্য পরীক্ষা রয়েছে। এবং এর পরের পার্টে যাও, নাম্বার 3-তে যাও, কি আছে, আজাদ সাহেবের শিক্ষার্থীগণ কোন ভবন পরিদর্শনে যান? তো দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে শাহবাগের কথাটা বলবে, এই দেখো শাহবাগ নিয়ে একটা প্রশ্ন কিন্তু অলরেডি এখানে আছে। একটু অপেক্ষা করি আপনার, হ্যাঁ একটা মিনিট, বোর্ডটা একটু রাগ করছে। তাহলে দেখো এটার অ্যান্সার হবে বাংলাদেশের জাতীয় জাদুঘর, তাই না? এরপরে কোশ্চেনটা কি আছে দেখো, আজাদ সাহেবের শিক্ষার্থীদের এই ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ কি? জমিদারদের নিত্য ব্যবহার্য জিনিস দেখানোর জন্য, ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচয় করার জন্য এবং বিভিন্ন আমলে ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তো সেইখানে কিন্তু জমিদারদের নিত্য ব্যবহার্য জিনিসও কিন্তু ছিল, তাই না? তো এটা একটা কারণ হতে পারে। আচ্ছা আমরা দেখছি দাদা।
বইটাকে আবার ওপেন করি। ওকে, দেখো দাগানো আছে, কোনো কিছু চলে যায় নাই, ভাগ্য ভালো। আসো তারপরে আমরা দেখি কি আছে এখানে। এই যে দেখো, বাংলাদেশের ঔপনিবেশিক যুগ বলতে আমরা কোনটাকে বুঝছি? ঔপনিবেশিক যুগ ছিল 1757 থেকে 1947 সাল পর্যন্ত, এবং সোনারগাঁও পানামনগরে আমরা তিনটা জিনিসই উপস্থিত পেয়েছিলাম। তো এরপরে যদি আমরা যাই, কি দেখেছিলাম এখানে, যে শিক্ষার্থীরা শাহবাগে কি ঘুরতে গেছে, তাই না? তো তারা শাহবাগে যেহেতু ঘুরতে গেছে, শাহবাগে কি আছে? বাংলাদেশের জাতীয় জাদুঘর আছে। এবং নাম্বার 4-এ দেখো এইখানে কি কি আছে জাতীয় জাদুঘরে। জমিদারদের ব্যবহার্য জিনিসপত্র আছে, ইতিহাসের চরিত্রগুলো তারা দেখতে পাবে, এবং বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবে এর মাধ্যমে। তো এখানে আমরা এমসিকিউ কোশ্চেন গুলো দেখলাম। এবার আমরা একটা সৃজনশীল কোশ্চেনে দেখি কি আছে। হিসাম এবং পারিসা তারা ঈদের ছুটিতে মামার বাড়ি গিয়েছে। তো মামার বাড়িতে তার স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরলে মামা তাদেরকে মসলিনের জন্য, দেখো মসলিনের জন্য বিখ্যাত জায়গা কোনটা, মসলিনের জন্য বিখ্যাত স্থানটিতে তাদেরকে ঘুরতে নিয়ে গেছে। তো তোমরা এখন খুব ইজিলি বুঝতে পারছো। এবং সেখানে বিভিন্ন প্রাচীন ইমারতের স্থাপত্য নকশা দেখে তারা মুগ্ধ হয়েছে, এবং মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতির নিদর্শন দেখাতে নিয়ে যান, এবং সেখানে তারা ঐতিহ্যগুলো দেখতে পায়। দেখো বিভিন্ন স্থান হতে প্রাপ্ত, তাহলে এটা জাতীয় জাদুঘর হবে, তাই না? তো প্রথমে দেখো, রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কোথায় অবস্থিত? কোথায়? কুষ্টিয়ায়, তাই না? কুষ্টিয়ায়। কুষ্টিয়ার কোথায়? শিয়ালদহ, তাই না? দেখো একদম শেষে ছিল, একদম শেষে। দেখো কুষ্টিয়ার শিলাইদহ, শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহতে, তাই না? তাহলে লেখো কুষ্টিয়ার কুষ্টিয়ার শিলাইদহতে। ওকে, এরপরে দেখো প্রত্নতত্ত্ব বলতে কি বুঝছো? প্রত্নতত্ত্ব হলো প্রাচীন ইতিহাস এবং প্রাচীন সংস্কৃতি সংক্রান্ত বিজ্ঞান বা তত্ত্ব, পড়াশোনা। তো যেই পড়াশোনার মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে বা প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে পারি, সেটাকে আমরা প্রত্নতত্ত্ব বলে থাকি। এখন তারা যে স্থানটি পরিদর্শন করেছে সেটার ঐতিহ্য কি? তাহলে তারা যে স্থানটি পরিদর্শন করেছে সোনারগাঁও, হ্যাঁ, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, এবং এটা কি ছিল? এটা মসলিন শিল্পের একটা কেন্দ্র ছিল। এটার ঐতিহ্য ছিল। এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারবো। ঘ নম্বরে বসে মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে এবং পাঠ্যপুস্তকের আলোকে তোমরা ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে কোথায় নিতে হবে? তাদেরকে জাদুঘরে নিতে হবে, তাই না? তারা জাদুঘরে গেলে বিভিন্ন জায়গার ঐতিহ্য সম্পর্কে বা প্রাচীন ইতিহাস সম্পর্কে তারা জানতে পারবে। এটা আমরা ব্যাখ্যা করব যে জাদুঘরে কি কি রয়েছে। তো এই ব্যাখ্যা করলে তুমি এইটার অ্যান্সারটা পেয়ে যাবা। এইবার দেখো এই চ্যাপ্টারের আলোকে, চ্যাপ্টারটা আমরা একটা গ্লান্স একটু দেখলাম, এক নজর। এখন আমরা কিছু এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সিকিউ সলভ করব। তাহলে আমরা সবাই একসাথে সলভ করব, আসো। হ্যাঁ, তো
এখানে দেখো আমরা এখন কিছু বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন সলভ করব। তাহলে প্রথমেই দেখো আমরা একটা এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি। এমসিকিউ প্রশ্নটা কি আছে দেখি আমরা। তো কেয়া অতীত মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানতে চায়। তো অতীত সংস্কৃতি জানতে তার কি করণীয়? অতীত সংস্কৃতি যদি সে জানতে চায় তাহলে সে কি করবে? সে প্রত্নতত্ত্ব বা যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো সে কি করবে? পরিদর্শন করবে। তাহলে সে অতীত যে সংস্কৃতি বা ইতিহাস সেটা জানতে পারবে, তাই না? তারপরে দেখো আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? তো এই যে আহসান মঞ্জিল খাজা আহসানুল্লাহ নাম অনুসারে প্রতিষ্ঠা করা হয়েছিল সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তাই না? তাহলে এটা হবে অ্যান্সার। তো এরপরের প্রশ্নটা যদি আমরা যাই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আর্মেনিয়ার গির্জা নির্মিত হয়েছিল কত সালে? দেখো এটা অ্যান্সারটা আমরা দিতে পারি কিনা। আর্মেনিয়ার গির্জা স্থাপিত হয়েছিল কত সালে? তো সেটা আমরা দেখলাম যে আরমানি টোলায় অবস্থিত 1781 সালে। এটা কি? এটা হলো আমাদের ঢাকায় সবচেয়ে পুরাতন গির্জা, তাই না? আর এই আর্মেনিয়ার গির্জা হলো, এই আর্মেনিয়ার গির্জা এটা হলো ঢাকায় অবস্থিত সবচেয়ে পুরানো গির্জা, ঠিক আছে, যেটা 1781 সালে নির্মিত হয়েছিল। এরপরে দেখো প্রথম ভারতীয় স্বাধীনতার যুদ্ধের সাথে জড়িত আছে। প্রথম ভারতীয় স্বাধীনতার যুদ্ধ কোনটা? প্রথম ভারতীয় স্বাধীনতার যুদ্ধ হলো সিপাহী বিদ্রোহ, তাই না? সিপাহী বিদ্রোহ। আর সিপাহী বিদ্রোহের সাথে জড়িত আছে আন্টাঘর ময়দান, যেটা কত সালে হয়েছিল? এই সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। 1857 সালে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, ভিক্টোরিয়া পার্কের অপর নাম কি? আমরা যদি ভিক্টোরিয়া পার্ক দেখি, যেটা বাহাদুর শাহ পার্ক নির্মাণ করেছিল, সেটার অপর নাম হলো আন্টাঘর ময়দান। মানে একসময় এই জায়গাটার নাম ছিল আন্টাঘর ময়দান, তাই না? তো এই ভিক্টোরিয়া পার্ক নামটা কে দিয়েছিল? কে দিয়েছিল? ঢাকার নবাব আব্দুল গনি, তাই না? দেখো ঢাকার নওয়াব আব্দুল গনি এই ভিক্টোরিয়া পার্কের নামটা দিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? সুলতানি আমলে, স্বাধীন সুলতানি আমলে। আর মুঘল আমলে ঢাকা বাংলার রাজধানী স্থাপন হয়েছিল। তখন ঢাকা স্থাপন হয়েছিল 1610 সালে। 1610 সালে ঢাকার রাজধানী, বাংলা রাজধানী হয়েছিল। এর আগে বাংলা রাজধানী ছিল সোনারগাঁও। বিশেষ করে তোমার যখন 12 ভূঁইয়া ছিল, 12 ভূঁইয়াদের আমলে এই সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। তারপর দেখো পানাম নগরে কতটি ইমারত রয়েছে? পানামনগর সোনারগাঁয়ে অবস্থিত এবং সেখানে ইমারত রয়েছে 52টি। 52টি, তাই না? উত্তর পাশে এবং দক্ষিণ পাশে, উত্তর পাশে রয়েছে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি। তাহলে 31 প্লাস 21 যেটা সমান 52টি আছে। ওকে, এরপরে দেখো তাজহাট জমিদার প্রাসাদ। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত? তাজহাট জমিদার প্রাসাদ হলো রংপুর জেলায় অবস্থিত ছিল। তারপর দেখো সর্দার বাড়িতে কতটা কক্ষ রয়েছে? সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে আমরা দেখছি কক্ষ রয়েছে 70টি, প্রায় 70টি কক্ষ রয়েছে। তো তারপর দেখো সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? এটা আমরা একটু আগে দেখে আসছি। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। এরপরে কোশ্চেন দেখো পানাম নগরের কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে? কোন বাড়িতে? বড় সর্দার বাড়িতে এটা স্থাপিত হয়েছে, তাই না? এরপর দেখো
দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ কোথায় অবস্থিত? দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ অবস্থিত নাটোরে, তাই না? নাটোরে অবস্থিত দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ। তারপরে দেখো পানাম নগরে ইমারতগুলো তৈরি হয়েছে কোন রীতিতে? তাহলে আমরা প্রথমে দেখেছি এখানে মোগল স্থাপত্য রীতি এবং ইউরোপীয় প্রকৌশল রীতি সেখানে কিছুটা ব্যবহার হয়েছে। তাহলে 1 এবং 2 এটা কারেক্ট আনসার হবে, ঠিক আছে, 1 এবং 2। তারপর দেখো প্রাচীনকালে সোনারগাঁও কেমন শহর ছিল? তো অবশ্যই এটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল সোনারগাঁও, এবং একই সাথে সে কিন্তু একটা প্রশাসনিক শহর ছিল যেহেতু সে রাজধানী ছিল। তাহলে 1 ও 3 হবে আমার কারেক্ট আনসার, ঠিক আছে, যেটা খ নাম্বারে আছে 1 ও 3। এরপর দেখো সোনারগাঁও স্থাপত্য নিদর্শন সর্দার বাড়ি কয়টা দালান নিয়ে গঠিত? হ্যাঁ, সর্দার বাড়ি কয়টা দালান নিয়ে গঠিত? একাধিক দালান নিয়ে গঠিত, এবং এটা রঙিন কারুকাজ শোভিত আছে। তাহলে এটার অ্যান্সারও হবে 1 এবং 3 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এরপরে আসো 16 নম্বরে কি আছে দেখো, মিজান শিক্ষা সফরে ঢাকার কাছে একটা স্থানে গিয়েছে যেখানে স্থাপত্য রীতি ইউরোপীয় স্থাপত্য রীতি এবং পাশে খাল আছে। তো এটা দেখে কিন্তু তুমি খুব সহজে চিনতে পারবা যে এখানে কোন কথার বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে পানাম নগরের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, উক্ত ভবনে আর কি কি বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, এখানে লম্বা বারান্দা আছে, রঙিন মোজাইক আছে এবং মুঘল স্থাপত্যের প্রভাব আছে। তাহলে 1 2 3 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়? জাদুঘরে তুমি কাদের জানতে চাও? তুমি অতীতের যারা জমিদার ছিল, নবাব ছিল, তাদেরকে জানতে চাও। তো জমিদার আর নবাবের কথা যদি আমরা বলি, এখানে এখানে দেখো জমিদার বা নবাবদের কথা বলা আছে, তাই না, আমাদের জাদুঘরগুলোতে জমিদার বা নবাব। তাহলে জাদুঘরে তো তুমি জমিদার নবাবকে দেখতে যাবা, এই যে যেমন মনে করো এই জমিদার রাসেল শাহ, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি দেখবা, তারা অভিজাত শ্রেণীর লোক। তাহলে অভিজাত শ্রেণীর লোক হলে সেটা কি হবে? সেটা হবে তোমার এখানে নাম্বার গ, ঠিক আছে। নাম্বার 19-এ দেখো তাসফিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থানটি দেখতে চায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান কোথায় অবস্থিত? কুষ্টিয়া শিলাইদহে অবস্থিত, কুষ্টিয়া শিলাইদহ, ঠিক আছে। এরপর দেখো জাতীয় জাদুঘরে প্রাপ্ত দ্রব্যাদি আমরা কোথা থেকে পেয়েছি? জাতীয় জাদুঘরে। তো সেখানে আমরা দেখলাম যে দীঘাপতিয়ার জমিদার বাড়ির অনেক কিছু জাতীয় জাদুঘরে রাখা আছে। তাহলে এটা একটা বড় উৎস। সরস্বতী বিষ্ণুমূর্তি বাঘ এবং ড্রাগনের মাথা কোন জাদুঘরে আছে? এটা আছে ময়মনসিংহ জাদুঘরে, তাই না? ময়মনসিংহ জাদুঘরে আমরা এগুলা দেখেছি, ময়মনসিংহ জাদুঘরে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কোথায় অবস্থিত? রবীন্দ্রনাথের কুঠির বাড়ি আছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ায় আছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। বলধার জমিদার কে ছিলেন? বলধার জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। বলধার জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত? উত্তর অঞ্চল যদি আমরা বলি, সেখানে আমরা দেখেছি তাজহাট জমিদার বাড়ি, যেটা রংপুরে অবস্থিত। কোথায় অবস্থিত সেটা? রংপুরে অবস্থিত, ঠিক আছে। তো এবার আসো আমরা 25 নম্বর প্রশ্নটা দেখি। 25 নম্বর প্রশ্নতে বলা আছে শিলাইদহ কোন জেলায় অবস্থিত? তো শিলাইদহ কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়ায় অবস্থিত, কারণ এখানে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি রয়েছে, তাই না। 26 নম্বর প্রশ্ন দেখো, ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্ন সম্পদ রয়েছে। ময়মনসিংহ জাদুঘরে কাদের বেশি প্রত্ন সম্পদ রয়েছে? মুক্তাগাছা জমিদারদের বেশি প্রত্ন সম্পদ রয়েছে ময়মনসিংহের জাদুঘরে। তারপর দেখো সিফাত প্রত্নসম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখতে পেয়েছিল সে। হরিণের মাথা, তাহলে হরিণের মাথা আছে কোন জাদুঘরে? ময়মনসিংহে জাদুঘরে, ঠিক আছে। তারপর দেখো রিমা একটি সংগ্রহশালায় যায়, সেখানে সে সংস্কৃত আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি দেখতে পায়। তো সংস্কৃত এবং আরবি ভাষায় পাণ্ডুলিপি কোথায় আছে? দেখো সংস্কৃত এবং আরবি ভাষার পাণ্ডুলিপি আছে দিনাজপুরে, তাই না।
দিনাজপুরে রয়েছে। এই তার সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? আমরা একটু দেখে নিই যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। দেখো তো দিনাজপুরে আছে কিনা। দেখো আমরা বইটাতে একটু খোঁজ দিই, একটু খোঁজ নেই বই কোথায় আছে। এই যে দেখো, না দিনাজপুর না, সরি রংপুর হবে, আমি একটু ভুল করে ফেলছি। এই যে দেখো রংপুরে, এই যে দেখো রংপুরে তাজহাট জমিদার বাড়িতে সংস্কৃত এবং আরবি ভাষার পান্ডুলিপির স্থান রয়েছে। কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারতেছি। তাহলে এখানে দেখো বাই মিস্টেকে ভুল করে ফেলেছি, আই এম সরি। তাহলে এখানে কি হবে দেখো, এইখানে অ্যান্সারটা হবে রংপুরের তাজহাট জমিদার বাড়িতে, রংপুরে আছে, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলছে, রিয়া ও দিয়া দুই বোন তারা বাবার সাথে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রাসাদে গিয়েছে। তাহলে বুড়িগঙ্গা নদী আমরা বললে বুঝতে পারতেছি যে এখানে তার বাবার সাথে তারা কোথায় গিয়েছিল, আহসান মঞ্জিলে গিয়েছিল, তাই না। বুড়িগঙ্গা নদীর তীরে তো আহসান মঞ্জিল অবস্থিত। তো তারপরে দেখো দিয়াকে তার মা কোন ভবনে নিয়েছিল, তাহলে মায়ের সাথে কোথায় গিয়েছিল, মায়ের সাথে গিয়েছিল শাহবাগে। তো শাহবাগের কথা যদি আমরা বলি তাহলে সেখানে আসবে জাতীয় জাদুঘর, তাই না। বাংলাদেশের জাতীয় জাদুঘরে ঘুরতে নিয়ে গিয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, এরপরে আমরা এখানে 30টা এমসিকিউ এখানে শেষ করলাম। এইবার আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলক এবং এক কথায় উত্তর। তোমাদের 5টা জ্ঞানমূলক বা এক কথায় উত্তর অ্যান্সার করতে হবে। তো এই অধ্যায় থেকে যদি জ্ঞানমূলক বা এক কথায় উত্তর আসে তাহলে সেটা কেমন আসবে। তো দেখো প্রথমে বলছে প্রত্ন শব্দের অর্থ কি, একদম বইতে আমরা এটা দাগিয়েছি। প্রত্ন শব্দের অর্থ পুরাতন, তাই না। প্রত্ন শব্দের অর্থ পুরাতন। প্রত্ন সম্পদ কাকে বলে এটাও আমরা বইতে দাগিয়েছি, যে এই দেখো এই যে প্রত্ন কাকে বলে এবং প্রত্ন সম্পদ কাকে বলে সেটা আমরা এখানেই বইতে দাগিয়েছিলাম, একদম শুরুতে আছে। এই দেখো প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার এবং প্রাচীন আমলে মুদ্রা ইত্যাদিকে বোঝায়। খুব খুব সহজ করে লেখা আছে বইতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা দেখো এরপরে বলছে প্রত্নতত্ত্ব কাকে বলে। তাহলে প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন নিদর্শন নিয়ে যে বিজ্ঞান পড়াশোনা সেটাকে প্রত্নতত্ত্ব বলা হয়। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁওতে। কোথায় অবস্থিত এটা, এটা সোনারগাঁওতে অবস্থিত, ঠিক আছে। অফিস বাড়ি হিসাবে ঢাকার সবচেয়ে সুন্দরতম ভবন কোনটা, এটা আমরা দেখেছি কার্জন ভবন। ডোরিক রীতি অনুসারে অনুষ্ঠিত হয় কোন স্থাপত্য শিল্পে, এটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্র কেন্দ্রের যে গ্রিক সমাধিটি রয়েছে সেখানে। সিতারা বেগম মসজিদ কোথায় অবস্থিত, নারিন্দায় সিতারা বেগম মসজিদ অবস্থিত পুরান ঢাকাতে। ঢাকা শহরের সবচেয়ে পুরনো চার্চের নাম কি, আর্মেনিয়াম চার্চ, তাই না। বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেছেন, ঢাকার নওয়াব আব্দুল গনি।
ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। তাহলে এগুলো যেহেতু বইতে অ্যান্সার আছে, বইতে আমরা দাগিয়েছি, তাই এখানে আমি অ্যান্সারগুলো আর লিখি নাই, ঠিক আছে? তো এরপরে দেখো কি বলছে, ভিক্টোরিয়া পার্ক কে তৈরি করেছেন? একই কথাই হবে, নবাব আব্দুল গনি। বলধার জমিদার কে ছিলেন, তাই না? তাহলে কে ছিলেন বলতো? উপেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, তাই তো? শিলাইদহ কোন জেলায় অবস্থিত? শিলাইদহ কুষ্টিয়া জেলায় অবস্থিত। আর্মেনিয়ান গির্জা কত সালে প্রতিষ্ঠিত হয়? আর্মেনিয়ান গির্জা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা ছিল আমাদের, এই যে দেখো শুরুতেই এমসিকিউতে ছিল, একদম শুরুতে ছিল, তাই না? এই যে দেখো 1781 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, শুরুতেই ছিল কিন্তু, হ্যাঁ, একই তথ্যই ঘুরে ফিরে আসতেছে। এরপর দেখো কি বলছে, জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। উত্তরা গণভবন, এটা আমরা দেখছি নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়ি। শমশের গাজী সুড়ঙ্গ, এটা কোথায় অবস্থিত? ফেনী জেলার ছাগলনাইয়াতে। বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটা একটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে রংপুরে তাজহাট জমিদারের প্রাসাদ, এটাও একটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কুষ্টিয়ার শিলাইদহ জায়গায় অবস্থিত, তাই না? সো দেখো এই প্রশ্নগুলো, মানে যেই জায়গাগুলো আমরা বইতে দাগিয়েছি সেখান থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো অনুধাবন প্রশ্ন বলছে, এখন অনুধাবন প্রশ্ন তো 2 মার্কসের জন্য, তাই না? প্রত্যেকটা প্রশ্ন কত নাম্বার? 2 মার্কস। 2 মার্কস ভ্যারি করতেছে। তাহলে এটার জন্য আমরা কতটুকু লিখবো? এরপর 4 থেকে 5 লাইন লিখবো, তাই তো? বা আরেকটু বেশি লিখতে পারো, 5 থেকে 6 লাইন লিখতে পারো। তো এটা একটা অনুধাবন প্রশ্ন। তো আন্টাঘর ময়দান কি কি বলে বলো তো? আন্টাঘর ময়দান কি? আন্টাঘর ময়দান হলো যে ব্রিটিশদের ব্রিটিশ সময়ে ইংরেজ শাসন আমলে সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত যে হয়েছিল তার একটা স্মৃতি বিজড়িত একটা স্থান। তো সেইখানে 1857 সালে সিপাহীদের, যারা সিপাহী ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই স্থানটাতে, একটা স্মৃতি বিজড়িত স্থান। পরবর্তীতে ঢাকার নবাব আব্দুল গনি সেই জায়গাতে কি করেছে? একটা পার্ক তৈরি করেছে। সেই পার্কটার নাম দিয়েছিল ভিক্টোরিয়া পার্ক। এবং স্বাধীনতার পরে, মানে ভারতবর্ষ স্বাধীনতার পরে 1957 সালে, সরি 1957 সালে সেখানে সেই পার্কের নাম দেওয়া হয় বাহাদুর শাহ পার্ক, ঠিক আছে? তারপর দেখো 1957 সালে স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে? তাহলে সিপাহী বিদ্রোহে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে তৈরি হয়েছিল। পুরনো স্থাপত্য নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? পুরনো স্থাপত্য আমাদের অতীত, আমাদের অতীত ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে, তাই না? অতীত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে, সংস্কৃতিকে ধারণ করে, এই জন্য আমাদের পুরাতন স্থাপত্য নিদর্শন সংগ্রহ করা প্রয়োজন। কোন আমলে কার্জন হল তৈরি হয়? ব্রিটিশ আমলে, ঠিক আছে? লর্ড কার্জনের নাম অনুসারে এটার নাম কার্জন হল করা হয়েছে, ঠিক আছে? সো ব্রিটিশ আমলে কার্জন হল একটা অফিস ভবন হিসাবে নির্মিত হয়। জাদুঘর কি? জাদুঘর হলো যেখানে আমাদের প্রাচীন নিদর্শন, ঐতিহ্য এবং সংস্কৃতি প্রদর্শিত হয়, সেই স্থানটাকে আমরা জাদুঘর বলে থাকি। তো এই প্রশ্নগুলো আমাদের অনুধাবন প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো 8ম শ্রেণীর ছাত্রী তানিশা তার বাবার সাথে একটি ঐতিহাসিক স্থান দেখতে গেলে সেখানে সে মূল সড়কের 2 পাশে অনেক ইমারত দেখতে পায়। উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি ইমারত রয়েছে। তাহলে এই জায়গাটা কোন জায়গাটাকে বুঝিয়েছে? আচ্ছা, প্রথমে এখানে বলছে যে প্রত্নসম্পদ বলতে কি বুঝো? তো এটা আমরা পড়েছি অলরেডি, অনেকবার দেখেছি। বাংলাদেশ জাদুঘরে রয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের কিছু প্রত্নসম্পদ ব্যাখ্যা করে। এটা একদম বই থেকে তোমরা লিখতে পারবা, কারণ বাংলাদেশ জাদুঘরের কথা আমাদের বইতে আছে। তানিশার মা ও ভাইয়ের দেখা প্রত্ন নিদর্শনটি ব্যাখ্যা করো। তাহলে তানিশার মা কি দেখেছে এবং ওর ভাই কি দেখেছে আমরা দেখি। তো তানিশার মা চলে গেছে কোথায়? সোনারগাঁওতে। তাহলে এখানে সোনারগাঁওর ব্যাখ্যাটা আসবে, সোনারগাঁওতে কি কি আছে তুমি সেটা ব্যাখ্যা করবা, ঠিক আছে? এবং তারপরে দেখো তার ভাই কোথায় গেছে? বুড়িগঙ্গা নদীর তীরে। তাহলে এখানে চলে আসবে আহসান মঞ্জিলের কথা, ঠিক আছে? আহসান মঞ্জিলের কথা এখানে বলা হবে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখো তানিশা এবং তার বাবার দেখা প্রত্ন নিদর্শন। তো তানিশা ও তার বাবার দেখা প্রত্ন নিদর্শন দুটিকে একই শহরের সাথে সম্পর্ক কিনা। হ্যাঁ, এখানে দেখো শুরুতে কি বলছে, ওর বাবার সাথে গিয়েছে কোথায়, তানিশা তার বাবার দেখা প্রত্ন নিদর্শন। তার বাবা কোথায় গেছিল দেখো, সোনারগাঁওতে গিয়েছিল, তাই না? আচ্ছা আচ্ছা, এখানে হয়তোবা তানিশা ও তার বাবার দেখা প্রত্ননিদর্শন দুটোই একই শহরের সাথে সম্পর্ক কিনা। তো দুটো প্রত্ননিদর্শন তো, একটা ওর বাবা দেখেছে, একটা ওর মা দেখেছে, তাই না? তাহলে এখানে মনে হয় ওর মা হবে, খুব সম্ভবত মা হবে। তাহলে দুইটা একই শহর না, একটা হলো তানিশা দেখেছে সোনারগাঁও শহর, সোনারগাঁও, এবং ওর মা দেখেছে কি, ওর মা এবং ওর ভাই দেখেছে আহসান মঞ্জিল, এবং আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত। আহসান মঞ্জিল, এই আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত। তাহলে দুটো একই শহর না, দুটো ভিন্ন শহরের সাথে সম্পর্কযুক্ত, এই বিষয়টা তুমি এখানে ব্যাখ্যা করবা। ঠিক আছে, তো এই হলো, এই প্রশ্নটা আসবে। এরপরের সৃজনশীলে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, অষ্টম শ্রেণীর ছাত্রী তো আমরা দেখিয়ে আসলাম। জনাব প বার্ষিক পরীক্ষা সফরে শিক্ষার্থীদের নিয়ে ঢাকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে। তো ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত উদ্যান বাহাদুর শাহ পার্ক, তাই না? এটা কি ছিল, বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক ছিল, এবং জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রত্নসম্পদ তাদেরকে মুগ্ধ করেছে। এখন বলছে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। দীঘাপতিয়ার জমিদার বাড়িটি বিখ্যাত কেন? কারণ সেখানে নাটোরের দীঘাপতিয়ার জমিদারের প্রত্ন নিদর্শন রয়েছে, সেই বিষয়টা আমরা এখানে ব্যাখ্যা করব। এবং এই যে উদ্যানটার ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটা আমরা কিছুক্ষণ ধরে বলছি, এবং উদ্দীপকে বর্ণিত স্থাপনা ছাড়াও বাংলাদেশে আরো প্রত্ন সম্পদ রয়েছে। এখানে সংক্ষেপে সবগুলো প্রত্ন সম্পদের নাম বলবা, বুঝছো? সংক্ষেপে নামগুলো ব্যাখ্যা করবা, নামও কিছু ব্যাখ্যা দিবা তোমরা, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, মিম ও তার বন্ধুদের সাথে একটা ঐতিহাসিক স্থান দেখতে গিয়েছিল, এবং উক্ত স্থানটি দেখে তারা মুগ্ধ হয়। স্থানটি সোনারগাঁয়ে অবস্থিত। তাহলে আমরা আবার বুঝতে পারতেছি এখানে পানাম নগরের কথাই বলছে। তো রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কোথায় অবস্থিত আমরা জানি, কোন আমলে কেন কার্জন হল নির্মিত হয়, মিম যে স্থানটি পরিদর্শন করেছে তার ঐতিহ্য ব্যাখ্যা করে, এবং মিমের বন্ধুর বক্তব্য কি, মিমের বন্ধু কি বলছে। মিমের বন্ধু বলছে যে এই জাদুঘর প্রদর্শনের মাধ্যমে আমরা প্রাচীন বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবো। তাহলে জাদুঘরে কি কি আছে তুমি সেই বিষয়গুলো বর্ণনা করো, তারপর তুমি বলতে পারবা যে এইটা পরিদর্শন করলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, যেটা আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই অধ্যায়ের কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটা আমরা কি খুব সহজেই বুঝে ফেললাম না? এই অধ্যায়ে যেহেতু এটা একটা ইতিহাস, এখানে ব্যাখ্যা করার বিষয় খুব কমই আছে। তোমার এখানে বইতে যে লাইনগুলো দাগানো আছে মনে রাখবা, বিজিএস এ সবচেয়ে ভালো করার উপায় হলো বই পড়া। তুমি বইটা যদি খুব ভালো করে পড়ো এবং বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগায় ফেলতে পারো, সেগুলোকে মুখস্থ করতে পারো এবং পরীক্ষায় খুব সুন্দর করে লিখতে পারো, তাহলে তুমি এখানে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো আশা করা যায় এই ক্লাসটা থেকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু সাহায্য করার জন্য, এবং তোমরা নিজেরা খুব সুন্দর করে পড়াশোনা করবা, পড়াশোনা করে পরীক্ষায় ভালো করতে পারবা। এবং সামনের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে তোমাদেরকে কিছুটা এভাবে সহায়তা করা হবে, এবং যেগুলোকে একটু ব্যাখ্যা করা যায় সেগুলোতে ব্যাখ্যা করে পড়িয়ে দেওয়া হবে। তো আশা করা যায় পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে পাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।